বাংলাদেশে এত বছর হয়ে গেল ভাষা আন্দোলনে, আমরা আদালতে আজ পর্যন্ত প্রধান ভাষা হিসাবে ব্যবহার করতে পারছি, এটা ব্যর্থতা। সেই ভাষাকে আমরা আজকে দূরে ঠেলে দিয়েছি। আজ পর্যন্ত বাংলাদেশে একটা ভাষা নীতি হয়নি। প্রথমে আমি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুইটি কথা বলি। আমরা জানি যে ভাষা আন্দোলনের প্রায় ৭০ বছর পার করেছে আমরা ইতিমধ্যে। আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধেরও সময় আমরা পার করেছি প্রায় ৫০-এর উপরে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে আমাদের কাঙ্ক্ষিত যে বাংলা ভাষা, সেটা কিন্তু এখনও আমাদের রাষ্ট্রের সর্বক্ষেত্রে, সরকারি পর্যায়ে, আমাদের জনজীবনে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের কম্পিউটারে থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই আমাদের কাঙ্ক্ষিত আশা নির্ভর অবস্থায় আমরা নিয়ে যেতে পারিনি। আমরা লক্ষ্য করছি যে আমরা হয়তো প্রথাগতভাবে এই যে ২১শে ফেব্রুয়ারির সময় আমরা শহীদ মিনারে গিয়ে ফুল দিই, আনুষ্ঠানিকতা করি, এই বছরে একটি দিন। তারপর আমরা বাংলা ভাষাকে অনেক ক্ষেত্রে আমাদের দায়িত্বের দিক থেকে ভুলে যাই। আমি একটু উদাহরণ দিতে চাই, সেটা হচ্ছে এই যে আমাদের দেশে বাংলা ভাষা যে কতটা অবহেলার মধ্যে আমরা নিয়ে গেছি, সেটা একটা উদাহরণ দিলে বোঝা যায়। সেটা হলো, পৃথিবীর সব দেশেই একটা জাতীয় ভাষা নীতি আছে, কিন্তু আমাদের দেশ ভাষা আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হলো এবং ভাষা আন্দোলনকে ভিত্তি করে আমাদের মুক্তিযুদ্ধের বিকাশ হলো, আমাদের জনজীবনের বিকাশ হলো, জনসংগ্রামের বিকাশ হলো, কিন্তু সেই ভাষাকে আমরা আজকে দূরে ঠেলে দিয়েছি। আজ পর্যন্ত বাংলাদেশে একটা ভাষা নীতি হয়নি। পৃথিবীর সব দেশে ভাষা নীতি আছে, চীনে বলুন, জাপানে বলুন, ভারতে বলুন, এবং আমরা আজ পর্যন্ত একটা ভাষা জরিপ পর্যন্ত করতে পারিনি। ভাষা জরিপ মানে হচ্ছে এই যে আমাদের বাংলা ভাষাটা কি পরিস্থিতির মধ্য দিয়ে এগুচ্ছে, আমাদের মানুষ বাংলা ভাষাটাকে কিভাবে ব্যবহার করছে, আপনার শিক্ষা ব্যবস্থায়, প্রশাসনে, গণমাধ্যমে এবং সব ক্ষেত্রে। সেটা আমরা যদি জরিপ করতাম তাহলে বুঝতে পারতাম। আমরা যদি ভারতের কথা এখানে টেনে আনি, পাশের দেশ ভারত, সেই উড়িষ্যাও প্রাদেশিকভাবে সেই উড়িষ্যা ভাষাটা কীরকমভাবে ব্যবহার হয় ১০ বছর পর পর সেখানে একটা জরিপ হয়। কিন্তু আমরা কি দেখেছি আমাদের অভিজ্ঞতায় এই ৫৪ বছর স্বাধীনতার পর আমাদের একটা ভাষা জরিপ হয়নি, একটা ভাষা নীতি হয়নি। আমরা যদি একটা ভাষা নীতি পেতাম তাহলে বুঝতে পারতাম যে বাংলা ভাষাটা শিক্ষা ব্যবস্থা কিভাবে ব্যবহার হবে, কম্পিউটারে কিভাবে ব্যবহার হবে, সরকারি পর্যায়ে কিভাবে ব্যবহার হবে। কিন্তু আমরা দেখছি যে আমাদের এখানে অনেক জাতীয় নীতি আছে, যেমন কৃষি নীতি আছে, আপনার যুব নীতি আছে, আপনার হচ্ছে মহিলা নীতি আছে, কিন্তু আমাদের একটা ভাষা নীতি নেই। এটা খুব দুঃখজনক। ভাষা জরিপ মানে হচ্ছে যে ওই ভাষার যে সম্ভাবনাটা এখন কোন পর্যায়ে, কোন জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছে তার বিকাশের ক্ষেত্রে, এগুলো সামগ্রিকভাবে সব কিছু আসবে একটা জরিপের মধ্য দিয়ে। এবং তাহলে আমরা বুঝতে পারবো, যেমন আজকে সরকারি পর্যায়ে আমি একটা উদাহরণ দিই। আমরা অনেকগুলো সরকার এসছে ৭২ সালের পর থেকে, কিন্তু আমি আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে আমরা ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি এবং এরশাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। কিন্তু আমি সবচেয়ে এরশাদকে বাংলা ভাষা রাষ্ট্রীয় পর্যায়ে, সরকারি পর্যায়ে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন বলে আমার কাছে মনে হয়। সেটা কি, যে তিনি একটি আইন করেছিলেন, আপনারা হয়তো জানেন, যে বাংলা ভাষায় সমস্ত নোট লিখতে হবে এবং যে কর্মকর্তা কর্মচারী বাংলা ভাষায় নোট লিখবে না, বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে অনুৎসাহী হবে এবং পিছিয়ে থাকবে, তার গোপনীয় রিপোর্টে তার বিরুদ্ধে নোট করা হবে, তার চাকরির ক্ষেত্রে ইনক্রিমেন্ট আটকানো হবে। সেই জায়গাটি ব্যর্থ করার পরবর্তী যে সরকারগুলো আসলো, সেই ক্লোজটাকে, সেই ধারাটাকে আস্তে আস্তে তুলে ফেলা হলো। এবং আমি মনে করি যে বাংলা ভাষাকে একটা নদীর মতো ভাববো না আমরা, যে অনেকে ভাবে যে নদীর মতো ছেড়ে দিতে হবে, কিন্তু পৃথিবীর কোথাও আজকে ভাষাকে সরকারি পর্যায় থেকে লালন করা হয়, নিয়ন্ত্রণ করা হয়, সহযোগিতা করা। আমি একটা উদাহরণ দিই, যদি ফ্রান্সের কথা বলি, ফ্রান্সের হচ্ছে ফরাসি ভাষা, সেখানে খুবই নিয়ন্ত্রণ করা হয়। সেটা কি, কোনো সাইনবোর্ডে যদি বিদেশি ভাষা লেখা হয়
তাহলে পুলিশ পর্যন্ত সেই সংস্থাকে ফাইন করে, সে ব্যক্তিকে ধরে নিয়ে যায়, অ্যাকশনে যায়। তার মানেটা হচ্ছে এই যে ভাষাটাকে আমরা যদি ব্রহ্মপুত্র নদীর মতো ছেড়ে দেই, তাহলে ও ভেঙ্গে চুরে একদিকে অনেক বাড়ি ঘর পেতে মরেও যেতে পারে। আমি সেই উদাহরণটা, আমি এটা অনেকে দেয়, আমি এটার বিরুদ্ধে। ভাষাও একটা হচ্ছে আধুনিক যুগে রাষ্ট্র কিভাবে গ্রহণ করবে, রাষ্ট্র কিভাবে বিকাশ করবে, রাষ্ট্র কিভাবে সুরক্ষিত করবে, সমর্থন করবে, সেটা আমরা ফ্রান্স থেকে আমরা জানি। আপনার জাপানের কথা বলেন, জাপানে এটা ঘটনা আছে। এমনকি পাশের দেশ নেপালও আপনার ভাষার ক্ষেত্রে সেখানে হচ্ছে যে আইন আদালতের ক্ষেত্রে ওখানে সিদ্ধান্ত হয়েছে সমস্ত আইন আদালতে তাদের নেপালি ভাষা ব্যবহার করতে হবে প্রথমত। কিন্তু বাংলাদেশে এত বছর হয়ে গেল ভাষা আন্দোলনে, আমরা আদালতে আজ পর্যন্ত প্রধান ভাষা হিসাবে ব্যবহার করতে পারছে। এটা ব্যর্থতা। এটা হচ্ছে রাজনৈতিক অঙ্গীকার এবং রাষ্ট্রে যারা আসে, যারা সরকারে আসে, তাদের অঙ্গীকার এবং সদিচ্ছার অভাব। আমরা যদি একটা উদাহরণ দিয়ে থাকি, এখানে আরও অনেক কথা বলা যায়। যেমন এখানে বাংলা একাডেমি আছে, ভাষা ইনস্টিটিউট আছে। আমরা জানি যে বাংলা একাডেমির যখন গোড়াপত্তন হয়, তখন প্রধান উদ্দেশ্য ছিল, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছেন যে বাংলা ভাষাটা সর্বস্তরের জন্য বিকশিত করা যায়, সেটা হচ্ছে প্রধান কাজ হচ্ছে বাংলা একাডেমি। অথচ আপনারা কি বলতে পারবেন যে বাংলা একাডেমি আজ পর্যন্ত এমন কোনো সুপারিশ করেছে সরকারের কাছে যে বাংলা ভাষাটা এইভাবে ব্যবহার করলে এটা জনগণের দিক থেকে রাবি পূরণ হবে, বা সরকারি পর্যায়ে এটাকে আরো উজ্জ্বল দেদীপ্যমান হবে, ভাষাটাকে সুরক্ষিত রাখা যাবে? হ্যাঁ, এটা কি করা হয়েছে? করা হয়নি। সেখানে বাংলা একাডেমি কি প্রথাগতভাবে কিছু সরকারি প্রোগ্রাম করা হয়, আনুষ্ঠানিকতা করা হয়, বইমেলা করা হয়। তারপর ভাষা ইনস্টিটিউট রয়েছে, এটা হচ্ছে 2010 সালে হয়েছে। সেখানে কি কোনো সুপারিশ আছে যে জাতীয় সংসদকে আমরা বলবো যে ভাষা ইনস্টিটিউট থেকে আপনারা বাংলা ভাষার ব্যাপারে সরকারি পর্যায়ে এই রকম উদ্যোগ নিন, তাহলে বাংলা ভাষা আরও দেদীপ্যমান হবে, আরও বিকশিত হবে?